1889 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লাদাখে পৌঁছিলে তাহার টকটকে রং, লামার মতো পোশাক ও চেহারা এবং 4টি ভাষায় জ্ঞান জানিয়া স্থানীয় গভর্নর খুব খাতির করিয়া তাহাকে নিজ বাড়িতে সম্মানিত অতিথিরূপে সযত্নে আশ্রয় দিলেন। লাদাখের ইংরেজ কমিশনারের উর্দু ও ফার্সি ভাষার শিক্ষক কিন্তু গঙ্গাধরকে চর সন্দেহ করিয়া গভর্নরকে বলিল, ইনি একজন বিদেশী লোক, নিশ্চয়ই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বাইরে সাধু সেজে থাকেন, নইলে 2-3 বছর ধরে এত কষ্ট স্বীকার করে কেন ইনি তিব্বতে ঘুরে বেড়াচ্ছেন। সেই শিক্ষক শ্বেতাঙ্গ কমিশনারকেও এই সব কথা বলিল। গভর্নর লাদাখী মুসলমান, ইংরেজকে খুব ভয় করেন। এই কারণে ওই শিক্ষকের কথায় ভীত হইয়া 2-3 দিন পরে হঠাৎ তিনি গঙ্গাধরকে তাহার বাড়ি ত্যাগ করিয়া ধর্মশালায় যাইতে বলিলেন। এই সময়ে কয়েকজন কাশ্মীর যাত্রী তিব্বতী ছাড়পত্র লইতে আসে। গভর্নর গঙ্গাধরকে তাহাদের সঙ্গ ধরিতে বলিলেন, নতুবা ধর্মশালায় এই দারুণ শীতে জীবন সংশয়। গঙ্গাধর ওই তিব্বতীদের সঙ্গে কাশ্মীরের পথ ধরিলেন। পথে এত ঠান্ডা যে খাইবার সময় রুটি ছেঁড়া যায় না, হাত দুখানা আড়ষ্ট হইয়া যায়। গঙ্গাধর ভাবিলেন আবার লাদাখে ফিরিয়া যায়, কিন্তু সহযাত্রীগণ শীত নিবারণের জন্য তাহাকে তুলা ভরা পায়জামা ও গরম কাপড় দিল এবং আগুন জ্বালাইয়া তাহার শরীর সেঁকিতে লাগিল। অশ্বপৃষ্ঠে চলিতে চলিতে যেমন শ্রীনগরের কাছে আসিয়াছেন, অমনি এক কাশ্মীরি পণ্ডিত তাহাকে রাজার এক পরোয়ানা দেখাইয়া পরদিন ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করিতে বলিল। এই সময় হইতে কাশ্মীরি পুলিশ গঙ্গাধরের পিছু লয় এবং পরদিন সকালে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা হইলে তিনি বলিলেন, রাজার কোনো দোষ নাই, ব্রিটিশ রেসিডেন্ট নিসবেট সাহেবের হুকুম মতো আপনাকে আটক করা হয়েছে। অনেক দিন থেকে আপনার খোঁজ করা হচ্ছে। রেসিডেন্টকে তাড় করা হয়েছে। উত্তর না আসা পর্যন্ত বড় কোতোয়ালিতে থাকুন। আপনার যা যা প্রয়োজন পুলিশ থেকে পাবেন। এইভাবে গঙ্গাধরকে থানায় নজরবন্দি করিয়া রাখা হইল। তখন তাহার বয়স মাত্র 25 বৎসর। গঙ্গাধরের বালকের মতো কমনীয় মুখ ও সুন্দর চেহারা দেখিয়া বড় কোতোয়ালির জমাদারির গৃহিণীর মনে বাৎসল্যের উদ্রেক হয়। তিনি তাহার স্বামীর নিকট দুঃখ প্রকাশ করিয়া বলিতে থাকেন, এ ছেলে মানুষ রাজনৈতিক ব্যাপারে লিপ্ত নয়, একে এরকম কষ্ট দেওয়া ঠিক নয়। গঙ্গাধর থানায় আটক থাকাকালে পুলিশের দেওয়া কোনো জিনিস খাইতেন না বলিয়া তিনি তাহাকে খাওয়াইতেন। কয়েকদিন এইভাবে কাটিয়া গেল। তারপর রেসিডেন্টের হুকুম আসিল, সাধুকে সর্বপ্রকার স্বাধীনতা দেওয়া হইবে, তবে তাহাকে নজরবন্দি থাকিতে হইবে। পৃথক বাড়ি ও লেখাপড়ার সাজ সরঞ্জাম সব কিছু দিবার আদেশ হইল, কিন্তু থানা কর্তৃপক্ষ তদনুযায়ী কাজ করিলেন না। তখন গঙ্গাধর বলিলেন, কালই আমাকে আলাদা বাড়ি না দিলে আমি না খেয়ে তোমাদের রাজত্বে মরব। আরও একদিন সেই জমাদার গৃহিণীর নিকট ভিক্ষা গ্রহণ করিয়া তিনি জেলের মধ্যে অনশন আরম্ভ করিলেন। এদিকে থানা কর্তৃপক্ষ রেসিডেন্টের আদেশ মতো কিছুই দিল না। তখন গঙ্গাধরের প্রতি স্নেহপরায়ণা সেই নারী কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার দেওয়া রুটি খাও, ওদেরটা নাই বা খেলে। তদুত্তরে গঙ্গাধর বলেন, তোমার স্বামী মাত্র 9 টাকা বেতন পায়, ছাপোষা মানুষ, 2-3 দিন তোমাদেরই খেলাম, আর খাবো না। তিব্বত হইতে সঙ্গে করিয়া আনা ভালো চা ছিল, শুধু সেই চা খাইয়া 5 দিন পড়িয়া রহিলেন। তবুও কিছুতেই জেলের দেওয়া কোনো খাদ্য খাইলেন না। এ সম্বন্ধে তাহার নিজের উক্তি, 5 দিনের দিন রাত্রে ক্ষুধার জ্বালায় খুব কষ্ট হতে লাগলো।
সেই জমাদারের ছেলে রোজ আমার কাছে আসতো। সেদিন আমার কষ্ট দেখে বললে, মহারাজ, আজ আপনার বড় কষ্ট হচ্ছে দেখছি। আমার একটা পাই পয়সা আছে, আপেল কিনে আনছি, আপনি খান। ছেলেটি দুটো বড় আপেল কিনে নিয়ে এলো। তাই খেয়ে কিছু তাজা হয়ে বললুম, এই দুটি আপেল খেয়ে এখন 5 দিন আবার যুঝতে পারি। ইহার পর কাশ্মীরে রামবাগে গঙ্গাধরকে পৃথক ঘর দিবার ব্যবস্থা হয়। তথায় একটি মন্দিরে যাহা ভোগ দেওয়া হইত তাই প্রসাদ তিনি পাইতেন। রোজ চৌকিদার আসিয়া তাহার খবর লইয়া যাইত। কাশ্মীরের প্রধানমন্ত্রী আশুতোষ মিত্র ও প্রধান বিচারপতি ঋষিবর মুখোপাধ্যায় মহাশয়ের সহিত এই রামবাগেই গঙ্গাধরের দেখা হয়। তাহারাই তাহাকে লিখিবার কাগজ ও কলম দেন। তখন গঙ্গাধর বরাহনগর মঠে স্বামী রামকৃষ্ণানন্দকে সব কথা জানাইয়া পত্র দিলেন। কাশীর প্রমোদাদাস বাবুকেও এক পত্রে কাশ্মীরে তাহার আটক থাকার কথা জানাইয়া তিব্বত ভ্রমণের অভিজ্ঞতার বিষয়েও লিখিতেছেন। তিব্বত ভ্রমণে চিত্তের অবস্থা জানিতে পারা যায় ও পরীক্ষা হয়। তিব্বতে আমার মনে আছে প্রতি বৎসর একদিন একাকী চলিতে চলিতে জলাভাবে তৃষ্ণায় প্রাণ যায় যায় হইয়াছিল। সে অবস্থাতেও এক অপূর্ব আনন্দ অনুভব করিয়াছিলাম। এ অবস্থা 3 বৎসরে 3 দিন ঘটিয়াছিল। তদ্দেশের সে গভীর পবিত্র ভাবে ডুবিয়া কিছুই মনে থাকিত না, অথবা ভ্রমণে নিরস্ত করিতে পারিত না। গঙ্গাধরের পত্র পাইয়া বরাহনগর মঠের তরফ হইতে স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশবাবু এবং কাশী হইতে প্রমোদাদাস বাবু ও আরও 2-1 খ্যাতনামা ব্যক্তি কাশ্মীরের রাজনৈতিক এজেন্টের কাছে এই মর্মে পত্র লিখিলেন, ইনি আমাদের পরিচিত মঠের সাধু, ধর্ম ছাড়া এর আর কোনো উদ্দেশ্য নাই। রেসিডেন্ট শীতের জন্য মার্চ মাস পর্যন্ত শিয়ালকোটে থাকিতেন। এপ্রিল মাসে কাশ্মীরে তাহার প্রত্যাবর্তন পর্যন্ত গঙ্গাধরকে এইভাবে নজরবন্দি অবস্থাতেই কাটাইতে হইল। এই সময়ে গঙ্গাধরের মনে নূতন সংকল্প জাগিল। লাসা যাওয়া যখন হইল না, তখন কারাকোরাম পর্বত অতিক্রম করিয়া প্রাচীন সভ্যতার জন্মভূমি মধ্য এশিয়া ঘুরিয়া আসিব। কিন্তু মঠের প্রতি চিঠিতে ফিরিবার আহ্বান তাহার প্রাণে ধ্বনিত হইতে থাকে। নরেন্দ্রনাথের পত্রে গঙ্গাধর জানিলেন তিনি গাজীপুরে পওহারী বাবার দর্শনে আসিয়াছেন। গঙ্গাধরকে কখনো শাসনের সুরে লিখিতেছেন, তুমি ভ্রমণ ত্যাগ করিয়া এক জায়গায় বসিয়া পড়ো। কখনো বা স্নেহের সুরে লিখিতেছেন, তোমার পত্রে হিমালয়ের বর্ণনা পড়িয়া আমার হিমালয় ভ্রমণের বাসনা হইতেছে। তুমি সব পথঘাট জানো, তোমার সঙ্গে হিমালয় ভ্রমণ করব ও একসঙ্গে কোথাও তপস্যা করব। অতএব তুমি আমার সঙ্গে গাজীপুরে মিলিত হও, তোমাকে কত দিন দেখি নাই, ইত্যাদি। এইসব আদেশ ও অনুরোধপত্র পাইয়া গঙ্গাধরকে তাহার মধ্য এশিয়া যাইবার সংকল্প পরিত্যাগ করিতে হয়। নজরবন্দি অবস্থায় গঙ্গাধরকে একদিন থানা কর্তৃপক্ষ কয়েকটি প্রশ্ন করে। কেন তিব্বতে গিয়েছিলে? তিব্বতী ভাষা কিরূপে শিখিলে? লামারা তোমায় এত শ্রদ্ধা করে কেন? সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়া শেষ প্রশ্নের উত্তরে গঙ্গাধর বলেন, সে কথা লামাদের জিজ্ঞাসা করো। ইতিমধ্যে যথাসময়ে রেসিডেন্ট নিসবেট কাশ্মীরে ফিরিয়া আসিলে গঙ্গাধর তাহার সহিত দেখা করিলেন। রেসিডেন্ট তাহাকে বলিলেন, আপনার ভ্রমণের রাজনৈতিক উদ্দেশ্য যে নেই তা আমি পত্রযোগে কলকাতা ও কাশী থেকে জেনেছি। আপনি এখন স্বাধীন, কলকাতা ফিরে যেতে পারেন, অথবা যদি ইচ্ছা করেন গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে তিব্বতে দূত করে পাঠাতে পারি। স্থানীয় ব্রিটিশ কর্তৃপক্ষ এই সময় গঙ্গাধরকে জায়গির দিবারও লোভ দেখান। গঙ্গাধর এই প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া বলিলেন, আমি সাধু, ভগবানের নাম করে দিন কাটাই, রাজনৈতিক কোনো কিছু করা আমার দ্বারা হবে না।
তখন রেসিডেন্ট সাহেব বলেন, তাহলে তিব্বতের আভ্যন্তরীণ ব্যাপার সম্বন্ধে কিছু লিখে দিন। তাহাতেও অসম্মত হইয়া গঙ্গাধর বলেন, একটি নিরীহ নিরুপদ্রব স্বাধীন জাতির সর্বনাশ করিবার জন্য আমি লেখনী ধারণ করব না। অবশেষে নিসবেট সাহেব ও সরকারি কর্মচারীরা গঙ্গাধরের ভ্রমণ কাহিনী শুনতে চান এবং তাহারই কিছু অংশ লিখিয়া তাহাকে ছাড়িয়া দেন। মুক্ত হইবার পর আশুতোষ মিত্রের ভবনে কয়েকদিন কাটাইবার জন্য গঙ্গাধর তাহার সাদর আমন্ত্রণ গ্রহণ করিলেন। তথায় মিত্র মহোদয়ার অকৃত্রিম স্নেহযত্নে তিনি হৃত স্বাস্থ্য ফিরিয়া পান এবং উভয়ের মধ্যে একটি আন্তরিক শ্রদ্ধার সম্পর্ক গড়িয়া ওঠে, যাহা জীবন ব্যাপী স্থায়ী হয়। এদিকে আর কখনো আসা হইবে কিনা ঠিক নাই, এই ভাবিয়া গঙ্গাধর কাশ্মীরের তীর্থগুলি যথা ক্ষীরভবানী, মার্তণ্ড, বেরিনাগ, অনন্তনাগ প্রভৃতি একে একে দেখিতে লাগিলেন। কিন্তু অমরনাথ দর্শনের সময় এখন নয় বলিয়া উহা আর দেখা হইল না। এপ্রিলের শেষ ভাগে রাওয়ালপিন্ডি ও লাহোর হইয়া তিনি বারাণসী পৌঁছিলেন। বহুদিন পরে প্রমোদা দাস মিত্র মহাশয়ের সহিত মিলিত হইয়া উভয়ে পরমানন্দে বিভোর হইলেন। প্রমোদা দাসবাবু শুনিলেন অপূর্ব হিমালয় ভ্রমণ কাহিনী, আর গঙ্গাধর শুনিলেন বরাহনগর মঠের ক্রমোন্নতির কথা। স্বামীজির দর্শনাশায় কাশী হইতে গাজীপুর গিয়া গঙ্গাধর তথায় শুনিলেন তিনি সুরেশ মিত্র মহাশয়ের অসুখের সংবাদ পাইয়া কলিকাতা চলিয়া গিয়াছেন। গঙ্গাধর গাজীপুরে পওহারী বাবার শান্তিময় আশ্রমে 2-3 রাত্রি বাস করিয়া কাশীতে প্রমোদা বাবুকে লিখিতেছেন, গতকল্য পওহারী বাবার আশ্রমে ছিলাম, তাহার বাণী শ্রবণে কৃতার্থ হইয়াছি। তিনি সাক্ষাৎ বিনয়ের মূর্তি, এমন বিনীত ভাব আর কোথাও দেখি নাই। বাবাজি এ দাসের প্রতি বিশেষ কৃপা করিয়াছেন। তাহার দাস ও সরকার ভিন্ন অন্য কোনো সম্ভাষণ নাই। আমাদের নরেন্দ্র স্বামীর বহু প্রশংসা করিলেন। শীতের দেশ হইতে সহসা গরমের মধ্যে আসিয়া এই স্থানে গঙ্গাধর সপ্তাহখানেক একজড়ি হইয়া পড়েন। কিছুটা সুস্থ বোধ করিয়া 1890 খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম সপ্তাহে বরাহনগর মঠ অভিমুখে যাত্রা করেন। ডাকগাড়িতে হুগলি পর্যন্ত আসিয়া গঙ্গাধর প্যাসেঞ্জারে উঠিয়া বালি স্টেশনে নামিলেন 9ই জুন। তাহার ইচ্ছা গঙ্গা পার হইয়া দক্ষিণেশ্বর দর্শনান্তে বরাহনগর মঠে পৌঁছিবেন। কর্তব্যপরায়ণ পুলিশ কর্মচারী পরিব্রাজককে আটক করিয়া হাওড়া লইয়া চলিল। সেখানে থানায় আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, এই সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদত্ত হইলে পর একজন পুলিশ কর্মচারী গঙ্গাধরকে বরাহনগর মঠে লইয়া মঠের নেতা নরেন্দ্রনাথকে বলিল, আপনি দয়া করে লিখে দিন, ইনি আপনাদেরই একজন গুরু ভাই ইত্যাদি। স্বামী শিবানন্দ কলম ধরিয়া বসিয়া আছেন। স্বামীজি বলিবা মাত্র তিনি লিখিতে আরম্ভ করেন। এমন সময় স্বামীজি কাগজখানা ছিনাইয়া লইয়া তেজোদ্দীপ্ত কণ্ঠে বলিলেন, লিখে দেব আবার কি? তাহার তীব্র ভ্রুকুটি দেখিয়া বেগতিক বুঝিয়া কর্মচারীটি চলিয়া গেল। স্বামীজি তৎক্ষণাৎ কাশ্মীরের রেসিডেন্টকে একখানি পত্র দিলেন। সাধু সন্ন্যাসীদের প্রতি এরূপ অত্যাচার হইলে আমরা বাধ্য হইয়া ব্রিটিশ সাম্রাজ্যের বাহিরে কোথাও কলোনি করিব। আমরা সাধু সন্ন্যাসী, ধর্মই আমাদের জীবন। যাহাতে ভবিষ্যতে এরূপ অত্যাচার না হয় তাহার বিহিত করিবেন। কয়েকদিন পর কাশ্মীরের রেসিডেন্ট কলিকাতায় পুলিশ বিভাগে লিখিলেন, গঙ্গাধর বাবাকে আমরা জানি, তিনি সাধু, কোনরূপ রাজনৈতিক আন্দোলনে জড়িত নন, তাহাকে সন্দেহ করিবার কোনো কারণ নাই। ইহার পর হইতে পুলিশ আর কিছু করে নাই। সুদীর্ঘ 3.5 বৎসর পরে
গঙ্গাধর অবশেষে প্রাণাধিক স্বামীজী ও গুরুভ্রাতাগণের সান্নিধ্যে বরাহনগর মঠে মিলিত হইলেন। গঙ্গাধরকে পাইয়া স্বামীজী কখনো গ্যাঞ্জেস বলিয়া সস্নেহে সম্ভাষণ করেন, কখনো বরফানি বাবা বলিয়া ডাকেন, কখনো তলওয়ার কা মাফিক নাকওয়ালা সাধু কাহা সে আয়া রে বলিয়া আদর করেন। এইভাবে বিমল আনন্দে কাটিয়া গেল কয়েকদিন। সকলে গঙ্গাধরের মুখে হিমালয় ভ্রমণের ও তিব্বতের বর্ণনা শুনিয়া আনন্দিত হইলেন। গঙ্গাধরও মঠের একটা স্থায়ী রূপ দেখিয়া তৃপ্তি লাভ করিলেন।